বড় ম্যাচ মানে জিততে হবে, ওইখানে কোনো মাপ নেই, ওখানে কোনো মার্সি নেই, বড় ম্যাচ জিততেই হবে বাই হুক অর ক্রুক। ব্যারেটো মনমান ছাড়িনি, ভালোবাসাটা পেয়েছে। তোমার সেরা সেরা কি সেরা বাই? ওকলি ওডাফা। দল বদলে দেখো, দল বদলে তো প্রচুর কাহিনী, ব্যর্থতার একটা কাহিনী শোনাই। তুষার রক্ষিত, আমি জোর করে বিয়ে করতে রাজি নই, যে মহিলা আমাকে ভালোবাসে তাকেই বিয়ে করেছি। আমরা 2 গোলে হেরে গেলাম, চিমা গোল করলো ইসমাইল মাঠে। ইসমাইল মাঠে মোহনবাগান খেলছে, মোহনবাগান 2 গোলে হারছে, মানে আর আমরা বসতাম ওই দিকের অপোজিট গ্যালারিটাতে। ব্যারেটো একটা কলকাতা লিগে গোল করেছিল আমাদের মাঠে ব্যাক ভলিতে। নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি, SSCN-এ আপনাদের আরও একবার স্বাগত। শুরু হয়ে গেছে কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ। SSCN-এর দর্শকরা দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা প্রতিদিন যে ইন্টারভিউ আপনাদের সামনে নিয়ে আসি, ফিরে দেখা কলকাতা লিগ, তাতে মূলত আমরা এখনো পর্যন্ত খেলোয়াড়দেরই ইন্টারভিউ আপনাদের সামনে তুলে ধরেছি। কিন্তু খেলোয়াড়দের বাইরে কর্মকর্তারাও কিন্তু কলকাতা ফুটবল লিগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাদের অসংখ্য স্মৃতি, তাদের ক্লাব চালনার মধ্যে দিয়ে তাদের কলকাতা ফুটবল লিগকে আরও বেশি কীভাবে জনপ্রিয় করা যায়, তাদের একাধিক সে সমস্ত ঘটনা রয়েছে। এবং এরকমই একজন ব্যক্তিত্ব যিনি মোহনবাগানের পক্ষ থেকে কলকাতা ফুটবল লিগকে দীর্ঘদিন ধরে দেখছেন, তিনি হচ্ছেন দেবাশিস দত্ত, এই মুহূর্তে ক্লাবের প্রেসিডেন্ট। আমরা একটু দেবাশিস দার সঙ্গে আজকে কলকাতা ফুটবল লিগ নিয়ে কথা বলবো। দেবাশিস দা, আমাদের অনুষ্ঠানে স্বাগত। কলকাতা ফুটবল লিগ বলতে দেবাশিস দত্তের স্মৃতিতে কি ধরা পড়ে? কলকাতা ফুটবল লিগ বলতে ওই যে ময়দানের যে উন্মাদনা, এবং এই যে ময়দান কেন্দ্রিক উন্মাদনাটাই কিন্তু কলকাতা ফুটবল লিগের জনপ্রিয়তা বৃদ্ধি করার পেছনে অন্যতম কারণ। মানুষ আসছে, লাইন দিয়ে টিকিট কাটছে, কলকাতার ময়দানের মাঠগুলো ভরিয়ে তুলছে। মোহনবাগান মাঠ আমাদের চোখে ভরে আছে, মানে খেলার 3 ঘন্টা আগে থেকে লোকের লাইন। তারপরে আমাদের ছোটোবেলায় ছিল ডে স্লিপ, পরের দিকে কমপ্লিমেন্টারি কার্ড এসছে। সেই কমপ্লিমেন্টারি কার্ড পাওয়ার জন্য হাহাকার মানুষের, যে দাদা একটাই বছর কিন্তু আমাকে একটা দেবেন। কারণ কি, আমাদের যেটা মেম্বারশিপ স্ট্যান্ড, সেখানে মেম্বাররা ছাড়া আর কেউ অ্যালাউড হয় না। তো সেইখানে মেম্বারদের যদি ওই স্ট্যান্ডে অ্যালাউ হতে, তার জন্য একটা কমপ্লিমেন্টারি কার্ড করা হতো। তো সেই কমপ্লিমেন্টারি কার্ডটা যাতে মানুষজন পায়, তার একটা হাহাকার, মানে একটা ফুটবলের উন্মাদনা চাহিদা কোন লেভেলের ছিল, সেটা কলকাতা লিগ কেন্দ্রিকই কিন্তু ছিল। পরের দিকে আমাদের ন্যাশনাল লিগ এলো, ধীরে ধীরে ন্যাশনাল লিগ বৃদ্ধি পেল। কিন্তু যদি ন্যাশনাল লিগ বলেন বা এই এখনকার আজকের ISL-ও বলেন, সেই ফুটবল উন্মাদনা কিন্তু ময়দান কেন্দ্রিক নয়। আমার যেটা বক্তব্য, আমরা যে ঘাসের গন্ধ পাই, সেই ঘাসের গন্ধটা কিন্তু ময়দানে আছে। সেই ঘাসের গন্ধটা সল্টলেক স্টেডিয়ামে, যেখানে আমরা বসি কংক্রিটের গ্যালারিতে, সেইখানে আমরা এখানেও কিন্তু কংক্রিটের গ্যালারি বা ওই দিকটা কাঠের গ্যালারিতে বসে, বা এখন লোহার গ্যালারি হয়ে গেছে। কিন্তু তাতেও দেখবেন একটা কোথাও যেন মনে হয় ঘাস ডিঙিয়ে মানুষকে, যদি আপনি ওদিকের আমাদের যে মেম্বার স্ট্যান্ড তার উল্টো দিকে আপনি যেতে হয়, আপনাকে কিন্তু মাঠের মধ্যে দিয়ে যেতে হচ্ছে ওইখানে। তো এই যে মাঠের ফিলিংস, একটা ঘাসের ফিলিংস, এটা কিন্তু কলকাতা লিগেই পাওয়া যায়। আমার মনে হয় না অন্য কোনো টুর্নামেন্টে এটা আছে। তো কলকাতা লিগ, দেবাশিস দত্ত, মোহনবাগান, ময়দান, এগুলো তো সব মিলেমিশে একাকার হয়ে গেছে। কলকাতা লিগ মানে কলকাতা লিগের কি, তুমি তো দীর্ঘদিন ধরে এই ময়দানের সঙ্গে জড়িত, মোহনবাগান, ইস্টবেঙ্গল সব একই সঙ্গে তুমি দেখেছো। কোন খেলোয়াড়, কোন ইনসিডেন্ট, কোন হার, কোন জয় এখনো দেবাশিস দত্তকে মনে রাখে? দেখুন, কলকাতা লিগের মানে তুমি মাঠে কবে থেকে ডাইরেক্ট দেখছো, মানে ক্লাবের সাথে সাথে? আমি খেলা দেখছি, মানে মোহনবাগান করছি আমি 94 থেকে, মোহনবাগানের সঙ্গে যুক্ত। তার আগেও দেখতাম, কিন্তু 94 থেকে, এবং তারপর থেকে সব ম্যাচই আমি মাঠে গেছি। কলকাতা লিগ তো নয়, যে কোনো টুর্নামেন্ট সব ম্যাচই মাঠে গেছি, এবং একদম কাছ থেকে দেখা, যাকে বলে মাঠে বসে। আমি ম্যানেজার হতাম ম্যাক্সিমাম সময়, তো এই মাঠে বসে দেখা বা কাছ থেকে দেখা। দেখুন, কলকাতা লিগ তখন আমাদের কাছে অত্যন্ত ইম্পর্টেন্ট টুর্নামেন্ট ছিল, এবং কলকাতা লিগ জেতার জন্য আমরা সব রকম চেষ্টা করতাম। ফরেনারদেরও আমরা সঠিক সময় নিয়ে এসে, যাতে তারা কলকাতা লিগ খেলতে পারে। কলকাতা লিগ আমাদের, দেখুন, লিগ শিল্ড, ডুরান রোবাস, তখন তো এই টুর্নামেন্ট ছিল। তো এই টুর্নামেন্টগুলো ইম্পর্টেন্ট ছিল, ইভেন বরদলেই ছিল।
পরে ফেডারেশন কাপ ধরুন, এই টুর্নামেন্টগুলোই তো ইম্পর্টেন্ট টুর্নামেন্ট। তার মধ্যে কলকাতা লিগের আমি আপনাকে জেতার পেছনে সবচেয়ে আনন্দটা কোথায় ছিল? আপনি যদি বলেন কলকাতা লিগকে এত গুরুত্ব কেন পেয়েছে, কলকাতা লিগ এত গুরুত্ব পেয়েছে জেতার আনন্দটা জানেন কি? আপনাকে আমি একটা এক্সাম্পল দিই। আপনি যখন কলেজে বা স্কুলে ভালো রেজাল্ট করেছেন, ছুটে গেছেন কাকে প্রথম দেখাতে? আপনার বাড়ির লোককে দেখাতে। বাড়ির লোককে দেখানোর পেছনে যারা পরিচিত মানুষ, বন্ধু বান্ধব, বাড়ির লোক, তার পেছনে আপনার সাফল্য দেখানোর কিন্তু একটা আলাদা আনন্দ থাকে। এখানে কি হতো, এই যে প্লেয়াররা খেলতো বা সবাই আমরাও যারা টিম করতাম, আমাদের যারা চেনাশোনার মধ্যে শুধু নয়, আমাদের এখানকার মানুষজন ওই খেলাটাই দেখতে আসছে, তাদের সামনে আমরা সাফল্য পেলে সেই আনন্দটা একটা আলাদা উপভোগ করতাম। ডুরান্ডে গিয়ে দিল্লি চ্যাম্পিয়ন হওয়া বা বম্বে গিয়ে রোভার্স চ্যাম্পিয়ন হওয়া, তার থেকে কোথাও না কোথাও আপনি যদি সত্যিকারের, অনেকে বলবে না ডুরান্ড রোভার্স শিল্ড তো অনেক বড় টুর্নামেন্ট ছিল, আমার মনে হয় কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়ার পেছনে একটা আলাদা আনন্দ ছিল। সেটা একটা না, জানেন তো, ওই আপনি তাজ বেঙ্গলে খেতে গেলেন, তারপরে ফিরে এসে মায়ের হাতের মাছের ঝোল ভাতটা কিন্তু যেরকম লাগে অপূর্ব, যতই ভালো খান না কেন, ওই বাড়ির মাছের ঝোল ভাতটা, সেটা ছিল কলকাতা লিগ। তার জন্যে তার গুরুত্ব, অপরিসীম গুরুত্ব ছিল। কিছু মেমোরিজ তো ডায়মন্ড সিস্টেমের ওই গোলটা, ওটা কি খুব ওই ডায়মন্ড সিস্টেম তো কলকাতা লিগ থেকেই শুরু করেছিল অমল দত্ত, এবং ওই নামটাই দিয়েছিল ডায়মন্ড সিস্টেম। তো সেটা কলকাতা মাঠে ছিলেন? হ্যাঁ, আমারই তো 97 টিম আমার হাতে তৈরি করা টিম। এবং যেটা ঘটনা হচ্ছে, দেখুন, আমার একটা গোল এখনো, মানে আমার মনে হয় প্রচুর গোল আমি কলকাতা লিগ, একটা গোল আমার ভীষণ মনে পড়ে, ব্যারেটো একটা কলকাতা লিগে গোল করেছিল আমাদের মাঠে ব্যাক ভলিতে। ব্যাক ভলিতে একটা গোল করেছিল ওই দিকের গ্যালারিতে, যেটা আমাদের 1 টাকা 10-এর গ্যালারি বলা হয়, মানে ইডেন গার্ডেনের দিকের যে গ্যালারিটা, সেই গ্যালারির যে গোল পোস্ট আছে তাতে একটা ব্যাক ভলিতে গোল করেছিল কলকাতা লিগে। মানে আমি এইটা বলতে চাইছি, কলকাতা লিগে তখনকার দিনের প্লেয়াররা, সেটা ফরেন প্লেয়াররাও ততোধিক গুরুত্ব দিত, ততোধিক তাদের জেতার উগ্র বাসনা থাকতো, বা আমাদের ছিল যে ওই সাফল্যটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সাফল্যটা মানুষের অনেক কাছে। তো এই ব্যারেটোর গোলটা যেরকম আমার একটা মনে পড়ছে। দেখুন, জেতা হারা এগুলো পার্ট অফ দ্য ফুটবল। তবে কলকাতা লিগের একটা মজার ঘটনা আছে। আপনি যদি বলেন কলকাতা লিগের মজার ঘটনা কি, কলকাতা লিগে আমাদের মাঠে, এটা বলতে পারেন মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডানের একটা হয়ে এসছে, বহু বছর ধরে হয়ে এসছে। হোম টিমের রিজার্ভ বেঞ্চ কোন দিকে হয়? তার রিজার্ভ বেঞ্চ বাঁ দিকে হয়, অ্যাওয়ে টিমের রিজার্ভ বেঞ্চ ডান দিকে হয়। এটা ফিফা রুল, এই মানে চিরকাল হয়ে আসছে যে হোম টিম বাঁ দিকে বসবে, অ্যাওয়ে টিম ডান দিকে বসবে। আমি কলকাতা লিগে মোহনবাগান মাঠে ডান দিকে বসতো চিরকাল, ইস্টবেঙ্গল ডান দিকে বসতো চিরকাল। হোম টিম তো কেন হয়ে এসছে, এটা বলছে, এটা একটা মজা। কিন্তু এটা আইনে বলুন, আইনে ঠিক নয়। এই মোহনবাগান মাঠে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ, দেখুন, মোহনবাগান মাঠে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ আমি দেখিনি। আমি ইস্টবেঙ্গল মাঠে গিয়ে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ দেখেছি, যেটা 2-2 হয়েছিল, 2 গোলে 2 হয়েছিল। সিবি থাপা একটা গোল করেছিল, একটা ফ্রান্সিস ডিসুজা আমাদের গোল করেছিল, আমাদের অরূপ দাস একটা গোল করেছিল, আর ওদের মনে হয় মজিদ একটা গোল করেছিল। 2 হয়েছিল। আমি একটা খেলা দেখেছি যেখানে আমরা হেরে গেলাম, চিমা 2 গোলে, বাবলুদা আর স্টপারে মনে হয় সমর ভট্টাচার্য খেলছিল, আর এদিকে চিমা 2টো গোল করলো। তো সমর ভট্টাচার্য না, ওই ম্যাচটায় খেলেছিল অমিত ভদ্র। তো বাবলুদা আর অমিত ভদ্র, আর গোলে সম্ভবত অতনু ভট্টাচার্য ছিল। আমরা 2 গোলে হেরে গেলাম, চিমা গোল করলো ইস্টবেঙ্গল মাঠে। ইস্টবেঙ্গল মাঠে ইস্টবেঙ্গল মাঠে মোহনবাগান খেলছে, মোহনবাগান 2 গোলে হারছে, মানে আর আমরা বসতাম ওই দিকের অপোজিট গ্যালারিটাতে। তো ওইটা তো যে ম্যাচটা আমরা 2 হলো, সেটা আমরা 1 গোলে জিতছিলাম, অরূপ দাস গোল করেছিল। তারপরে 2-1 হয়ে গেল। ওদের প্রথম গোল করলো মনে হয় মজিদ বাস্কার, তারপরে মনে হয় সিবি থাপা। ওরা 2-1 জিতছিল। খেলা শেষ হতে 2 মিনিট বাকি, ওই 2 মিনিটের মাথায় ফ্রান্সিস ডিসুজা আমাদের গোল করলো, গোল করে আমরা 2-1। ওই ব্যাপারটা মানে মোহনবাগান ইস্টবেঙ্গল মাঠে মোহনবাগান খেলছে, ড্র করছে বা হারছে, এটা পেছনে ওরকম একটা তীব্র বেদনা
তবে ওই ড্রটাই আবার আমাদের জিত মনে হলো তখন, চাপ কারণ কতটা? 2-1 গোলে হারছি, সেই ম্যাচ ওদের মাঠ থেকে 2 মিনিট আগে গোল করে 2-2 করে ফিরলাম, সেটা একটা অন্য ধরনের উন্মাদনা, অন্য ধরনের আনন্দ। আর এখানে যেটা 2 গোলে হেরে গেলাম, সেই বেদনা আমি এই যে বললাম, আপনি যে মানে কি মনে আছে, ওইটাই মনে আছে, কষ্টটা মনে আছে। কষ্ট মানুষ না চট করে ভুলতে পারে না, আনন্দ দেখবেন ভুলে যায়, আপনি দেখবেন আনন্দ ভুলে যাবে, কিন্তু কষ্ট ভুলতে পারে না। সিএফএল ইস্টবেঙ্গল বেশি জিতেছে না মোহনবাগান বেশি জিতেছে? ইস্টবেঙ্গল বেশি জিতেছে। সিএফএল ইস্টবেঙ্গল বেশি জিতেছে। তার পেছনে অন্য কারণ আছে, সেগুলো আমি বলতে চাই না, কিন্তু ইস্টবেঙ্গল বেশি জিতেছে। না, দল বদলে কতটা ইনভলভ থাকতো? তবে পুরোটাই আমি করে এসেছি চিরকাল। আমার সঙ্গে অনেক সহযোগী ছিল। আমি প্রথম দিকে বিরুদা, ওমদা এদের সাথে, গজুদা এদের সঙ্গে দলবদল করেছি, তারপরের দিকে আস্তে আস্তে নিজে করেছি, নিজেদের টিম সাজিয়েছি। তো দলবদলে দেখুন, দলবদলে তো প্রচুর কাহিনী, ব্যর্থতার একটা কাহিনী শোনাই। তুষার রক্ষিত, ওর বাড়ি গেছি, অনেক দিন ধরে আমার শখ ছিল যে তুষারকে নেবো আমি। তো আমরা গেছি 1টা-1.5টা নাগাদ, ওর বাড়ির থেকে বেরোলাম মনে হয় পরের দিন রাত্রির 1টা নাগাদ, কিন্তু পারিনি। প্রচুর যত্ন করলো, মুরগির ঝোল, ভাত, চা, বিস্কুট, সিঙ্গাড়া, কোনো কিছু খাবার বাদ দেয়নি আমাদের খাওয়াতে, কিন্তু পারিনি, আমি ফেল করেছিলাম। আর একটা গল্প বলি, বাড়িপুর গেছি অমিত দাস করতে, অমিতের বাড়ি গেছি, তো কথা শুরু হলো, কথা হতে হতে মা এলো। তখনকার দিনে না মা বা Emotional দাদা বা পুরনো কোচ, এখন যেটা এজেন্ট হয়ে গেছে, তখন তো এজেন্ট ছিল না, কিন্তু এরা না কথা বলতেন, প্লেয়াররা কিন্তু তাদেরকে কথা বলাতো। প্লেয়াররা খুব বুদ্ধিমান ছিল, প্লেয়াররা নিজেরা আমাদের কাছে খারাপ হবে না বলে, না ওই তো মা যা বলবে আমি কি করব, কেন মাকে আগে থেকে বলে রেখেছে তুমি এই বলবে। মা নিজের মন থেকে বলছে না, কিন্তু পুরনো কোচ ভয় পায়, পুরনো কোচ ভাবছে আমি যদি বলে দিই কিছু, প্রথমে সে আঙুল দেখাচ্ছে যে ওই শেষ কথা, তারপরে বলবে এটা তো ভাবতে হবে, মানে সেদিন আমার সামনে বলতে পারছে না, তাই আবার ওর সঙ্গে কথা বলবে, পারমিশন নিয়ে বলতে হবে। মানে একটা অ্যামাউন্ট অবধি ওকে বলেছি, তার নিচেও নামতে পারছে না, সেইখানে আটকে যাচ্ছে। তো আমি অমিত দাসের এরকম, ওর মা কথা বলতে বলতে আমি বললাম যে না দেখুন, আমি তো করবই, শেষ করবই। করতে করতে এইরকম 12টা-1টায় গেছি, চলছে রাত্রি 11:30-12টা নাগাদ শেষ হলো। তো আমার এখনও মনে আছে, ওদের বাড়িতে, বাড়িপুর স্টেশনের পাশেই ওদের বাড়ি ছিল, হাঁসের ডিমের ঝোল ভাত খেলাম। আর আমার একটা খুব ব্যাড হ্যাবিট ছিল, আমি প্লেয়ার করে প্লেয়ারকে ফিরিয়ে আসতাম না। আমি প্লেয়ার করা মানে ওইখানে বসে এগ্রিমেন্ট করে চেক দেওয়া, ক্যাশ দেওয়া, যা দিয়ে হতো সেটা দিয়ে সই করে রিসিট নিয়ে তারপরে বেরোতাম, কারণ আমি ওই ছেড়ে দিয়ে আসতাম না। কারণ খারাপ, ধরুন আমি ছেড়ে দিয়ে বেরিয়ে এলাম, ইস্টবেঙ্গল গেল, গিয়ে করে নিয়ে চলে এলো, তাই তো আমার ওই অতক্ষণ আমি সময় দিলাম সেটা তো নষ্ট হয়ে গেল। তাতে 2-5 হাজার টাকাও আমি করতাম, মানে ধরুন ও বলছে, আমি বলছি তোমাকে আমি 10,000 টাকা অ্যাডভান্স দেবো, কথার কথা বলছি, ও বলছে না আমি 20,000 টাকার নিচে অ্যাডভান্সে রাজি নই। তখন অ্যাডভান্সটা বেশি গুরুত্ব দিত তখন। আর আমাদের হাতে অ্যাডভান্সের তো একটা টাকা আছে, যে এত টাকার মধ্যে আমাকে পুরো টিমটা করতে হবে, এই হাতে আছে। তো সেই জন্যে কাউকে প্লাস কাউকে মাইনাস এই করে তো আমাদের টিমটা করতে হতো। তো তখন আমি বললাম যে, আমি দেখলাম যে 15-র নিচে, আমার তো 10 হিসেব করা আছে, মানে 15-র নিচে আমি শেষ করতে পারবো না। আমি বললাম ঠিক আছে 15,000 দিচ্ছি, শেষ কর। সেদিন কি হলো, অমিত দাসের ওখানে অ্যামাউন্টটা খুব বড় ছিল, আমি অ্যামাউন্টটা বলবো না, অ্যাডভান্সের অ্যামাউন্টটা। তো বললো আমি অ্যাডভান্স ছাড়া সই করবো না। তখন আমি বললাম যে ঠিক আছে, আমি আজকেই সই করাবো তোকে। ওখান থেকে বাড়িপুর থেকে, তখনকার দিনে এখনকার বাড়িপুর যাওয়া নয়, কিন্তু এটা 97-এর কথা বলছি, 97। আমি ওখান থেকে বাড়িপুর থেকে লোক পাঠালাম, এখান থেকে কলকাতা থেকে টাকার ব্যবস্থা করে টাকা নিয়ে যাওয়া হলো, ওর বিছানার উপরে টাকা, ক্যাশ টাকা ছিল, টাকা দেওয়া হলো। তারপরে খেয়ে দিয়ে বাড়ি থেকে বেরোলাম, তখন ভোর 4টে, কিন্তু ওই দিন ডিল শেষ করে আমি বেরিয়েছি। তো আমার একটা হ্যাবিট ছিল। আবার আরেকটা বলি, মেহতাব হোসেন, আমি চুক্তি করে নিয়েছি, এটা দুজনের ক্ষেত্রে আমার জীবনে ঘটেছে। একটা মেহতাব হোসেন,
একটা বেটো, আমি চুক্তি করে নিয়েছি, চেক দিয়ে দিয়েছি, অ্যাডভান্স নিয়ে নিয়েছে, রিসিট নিয়ে নিয়েছি। প্রায় 15 দিন পর আমাকে ফোন করলো, দেবাশিসদা আমি তোমার সঙ্গে দেখা করতে চাই মেহতাব। তাহলে হ্যাঁ বল, কোথাও নিজমলে খেলে না, আমি তোমার সঙ্গে বাড়িতে আসবো। বাড়িতে এলো, ডাক বললো যে আমি এবছরটা তুমি ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি পরের বছর আসবো, এবছরটা আমি ইসমলে থাকতে চাই। তখন আমি বললাম যে তুই তো কন্ট্রাক্ট করে বলেছিস। বললো আমি তোমাকে অনুরোধ করছি। আমি বললে বিশ্বাস করবেন না, মিনিট 5 সময় নিইনি, 2-3 মিনিট সময় নিলাম। আমার ফাইল ছিল যেখানে সব এগ্রিমেন্ট থাকতো, এগ্রিমেন্টে নিলাম। চেকটা এনেছিস? বললো হ্যাঁ। আমি দে, চেকটা নিলাম, এগ্রিমেন্টটা নিলাম, এগ্রিমেন্ট ওর সামনে ছিলাম। এটা যদি ইস্টবেঙ্গল ক্লাব হতো বা অন্য কোনো কর্মকর্তা হতো, ওকে ছাড়তো না। কিন্তু তুমি ছাড়লে কেন? আমি ছাড়লাম। আমি অনিচ্ছুক ঘোড়াকে খেলিয়ে কখনো ম্যাচ জিততে চাই না। যে অনিচ্ছুক ঘোড়া হবে, সে যত বড় প্লেয়ার হোক, তাকে দিয়ে আমি ম্যাচ জিততে পারবো না। আমার যে 100% হবে না, তাকে কেন নেব? আমি জোর করে বিয়ে করতে রাজি নই। যে মহিলা আমাকে ভালোবাসে তাকেই বিয়ে করেছি, আমি জোর করে বিয়েতে রাজি নই। আমার বক্তব্য হচ্ছে ও রাজি। এটা বেটোর সঙ্গে সেম কেস। বেটো এলো, বেটো তখনকার দিনে সুপারস্টার। ও বললো যে আমি ডেম্পোতে খেলতে চাই। ও ডেম্পোর প্লেয়ার ছিল, 5 বার ন্যাশনাল লিগ জিতেছে। ওরও এগ্রিমেন্ট ছেড়ে ফেলে দিয়েছিলাম। এবং ব্যারেটো সাক্ষী ছিল। ব্যারেটো ওয়াজ ওয়ান অফ দ্য সিগনেটারি। ব্যারেটো কেন মোহনবাগান ছাড়লো না কোনোদিনও? ব্যারেটো মোহনবাগান ছাড়িনি, ভালোবাসাটা পেয়েছে। এবং আপনাকে বলে দিই, ব্যারেটোর সঙ্গে জীবনে কোনো দিন আমি 2 বছরে কন্ট্যাক্ট করিনি, চিরকাল 1 বছর। আর ব্যারেটোর সঙ্গে কন্ট্যাক্ট করতে আমার লাগতো 1 মিনিট। আমি যেদিন লাস্ট খেলা, ও বাড়ি চলে যাবে, আমি ওর বাড়িতেই যেতাম, ও যেখানে থাকতো এখানে। তো বললো যে, আমি বললাম যে এগ্রিমেন্ট তো সব, আমাদের তো নতুন ক্লজের ব্যাপার নেই। তো আমি বললাম যে এবারেরটা করে নাও। তোমার মনে হয় তুমি বলো। তো আমি বললাম। ও বললো এইটা তুমি এইটা করে দাও। ঠিক আছে, ঠিক 1 মিনিট টাইম লাগতো। ব্যারেটোর বোধহয় অন্য ক্লাব ঝাঁপাতো না ইস্টবেঙ্গল? প্রচুর ঝাঁপাবে না, ভারতবর্ষের সব ক্লাব ঝাঁপিয়েছে। 2003-এ যখন একটু কোর্ট কেসের দ্বারা আমি অঞ্জনদা, টুটুদা টিম বিল্ডিং থেকে সরে এলাম, ফুটবলটা দিয়ে ওই স্পেশাল অফিসারের কাছে গিয়েছিল, ওই ও ছেড়ে দিয়ে চলে গেল মনমান। 2003, 4, 4, 5 ও মনমান ছেড়ে দিয়ে চলে গেল, ও মালয়েশিয়া চলে গেল। 5-এ ও এলো মহিন্দ্রাতে। ও জয়েন করার পরে আমাদের ইলেকশন ছিল, তারপরে আমরা ইলেকশন জিতে 2005-এ আমরা ক্ষমতায় এলাম। তো আমি ওর সঙ্গে বম্বে দেখা করতে গেলাম। তখন মহিন্দ্রা হয়ে খেলছি অলরেডি। তাই বললাম, এবং মহিন্দ্রাতে ও সেইবার মহিন্দ্রার ইতিহাস সৃষ্টি করেছিল। মহিন্দ্রা ন্যাশনাল লিগ পেয়েছিল, ফেডারেশন কাপ পেয়েছিল, দুর্দর্শ টিম ছিল, এবং ব্যারেটো ইজ ফুল ফর্ম। তো আমি বললাম যে তোমাকে তো যেতে হবে, আমি তো এবার ক্ষমতায় এসে গেছি আবার। হাসছে, বলছে আমি জানতাম। একটা জায়গায় ডিনারে বসলাম, ও আর আমি, ওই আবার 1 মিনিট। এবং সেটা মহিন্দ্রার খেলার 3 মাস আগে, ধরুন মহিন্দ্রার সিজন শেষ হওয়ার, ও আমাকে কমিট করলো, আমি সেদিন ওকে দিয়ে সই করাতাম না। তোমার সেরা কি সেরা বাই? ওকলি ওডাফা। চার্চিল ব্রাদার্সের ডেন থেকে তখন ওদের ক্ষমতা অপরিসীম। চার্চিল আলমাওরা এমপি, ওখানে মুখ্যমন্ত্রী হয়েছে, মানে একটা অপরিসীম গোয়ার ক্ষমতা তারা। আর গোয়া ছোট জায়গা, তাদের ক্ষমতা সম্বন্ধে সেইখানে ওডাফা হচ্ছে তখন সুপারস্টার, ওদের নয়নের মণি। সেইখানে তাকে রাজি করিয়ে তার বাড়িতে গিয়ে, গোয়ায় ওর বাড়িতে বসে আমি কন্ট্রাক্ট সই করেছি। 3 দিন ছিলাম, কেউ জানতে পারেনি যে আমি গোয়ায় গেছি। 3 দিন ওখানে থেকে একা আমি, মানে কেন আমি যদি লোক নিয়ে যাই, আমি এমনিও খুব বেশি, আমি একাই করতাম। আমি একা গিয়ে ওখানে বস থেকে ব্যারেটোকে, ওডাফাকে রাজি করাতে হলো ওর বউকে। কেন ওডাফা পয়সা দেখছে, আর ওর বউ পয়সা দেখছে না। ওর বউ দেখছে হচ্ছে, ওর বউ কমফর্ট, যে কমফর্টে গোয়াতে আছে, সেই কমফর্টটাও কলকাতা পাবে কি না, সেটা একটা ওর কাছে স্ত্রীর একটা ভয়ের কারণ ছিল। যে ওখানে ওখানে তাই, ওখানে এই ঝামেলা হয়, ওই ঝামেলা হয়। তো তাকে, বউকে বোঝাতাম, ওর সঙ্গে যত না কথা বলেছি, যাচ্ছে বয়স থেকে বেশি কথা বলেছি। সেরা ব্যর্থতা, মানে সেরা চাকু মেরে বেরিয়ে গেছে,
না চাকু চাকু বলছি মানে ব্যর্থতা তো আমি তিনটে গল্প শোনালাম, একটা হচ্ছে তুষার রক্ষিত, আর এই দুটো মেহতাব আর বেটো, এটা তো আমি ব্যর্থতা। না খেলানো তো মানে দুঃখ, করতে পারলাম না, ওরা তো এটা তো দিয়ে বেরিয়ে ওই তুষার রক্ষিত, ওটা আমার কাছে দগদগে ঘায়ের মতো, যোগে আমি করতে পারিনি এরকম আছে, নেই বললেও তো। ওই তুষার রক্ষিত আমার কষ্টে, মানে যে প্লেয়ারটাকে, শুনুন আপনি অনেক সময় না, আমরা যখন প্লেয়ার করতাম 30টা তো প্লেয়ার করতে হতো, তার মধ্যে কিছু প্লেয়ার শখের হতো, কিছু প্লেয়ার দরকারের হতো, আর কিছু প্লেয়ার টিমটা করতে হবে বলে কিছু প্লেয়ারকে নেওয়া হতো। একটা আধটা প্লেয়ার যেগুলো মনে হতো যে এই প্লেয়ারটাকে যদি তুলতে পারি আমি জীবনে একটা স্যাটিসফ্যাকশন আমার, যেরকম ধরুন পরের দিকে সোনি নডি হয়েছে, ব্যারেটো হয়েছে, ওডাফা হয়েছে, এগুলো একটা মনে হয়েছে আমার স্যাটিসফ্যাকশন যে আমি কিছু করতে পেরেছি। তুষার রক্ষিতটা আমার সেই রকমের একটা টার্গেট ছিল, তুষারকে পাইনি যেটা, সেটা আমার একটা কষ্ট বলতে পারি। আচ্ছা, প্লেয়ারদের সঙ্গে আমরা কথা বলছি, প্লেয়াররা বলছে বড় ম্যাচের চাপ এটা ভয়ানক, ভাবা যায় না। কর্মকর্তাদের ওপর বড় ম্যাচের চাপ কিরকম থাকতো, হেরে গেলে কিরকম পরিস্থিতি হতো? বড় ম্যাচটা একটা খুব মজার, আমার কাছে আমার অভিজ্ঞতায় হয়েছে, দেখবেন বড় ম্যাচ মানে এই ম্যাচটা আপনাকে জিততেই হবে, আর কিচ্ছু চাই না জীবনে, আর কিচ্ছু চাই না ভাই, এই ম্যাচটা তুমি আমাকে ভগবান জিতিয়ে দাও। ভগবানের কাছে গিয়ে পড়ে গেল লোক, এই প্লেয়ারকে বলা হচ্ছে তোর কিনোট কিচ্ছু চাই না, এই ম্যাচটা তুই খালি আমাদের জিতিয়ে দে, আর তোকে এই বছর আর কোনো ম্যাচ জিততে হবে না। ওই ম্যাচটা ধরুন আপনি জিতে গেলেন, আবার পরে ধরুন 15 দিন পরে আবার একটা বড় ম্যাচ, বা 2 মাস পরে একটা বড় ম্যাচ আছে, আবার সেম চাপ। মানে বড় ম্যাচটা একটা অদ্ভুত ব্যাপার, বড় ম্যাচে কিন্তু আপনি যে এই ম্যাচটা জিতে গেলাম আর পরের ম্যাচটা হেরে গেলাম, মানে না জিতলেও চলবে এরকম, কিন্তু বড় ম্যাচ আমি আজ অব্দি আমি ক্রস করিনি আমার এত বছরের অভিজ্ঞতা ইতিহাসে। বড় ম্যাচ জিততেই হবে, বড় ম্যাচ মানে জিততে হবে, সেখানে ওইখানে কোনো মাপ নেই, ওখানে কোনো মার্সি নেই, বড় ম্যাচ জিততেই হবে বাই হুক আর ক্রুক, যে কোনো ভাবে উপায় হোক। আর বড় ম্যাচ হেরে গেলে শুনুন, মানুষ দুঃখ পাচ্ছে, সেটা দুঃখ পাচ্ছে, কিন্তু আমি এজ এ সমর্থক তো আমি পাগল হয়ে যাচ্ছি, ওটা তো অসম্ভব কষ্টের। শুনুন, আজকে আমি 5-3 গোলেরও ম্যানেজার, আমরা যেটা 5-3 গোলে জিতেছিলাম, 5 গোল ইসমাইলকে দিয়েছিলাম, আবার 4-1 গোলেরও আমি ম্যানেজার, যেটাতে বাইচুং হ্যাট্রিক করেছিল এই ডায়মন্ড সিস্টেমে, যেটা অমলদা চুংচুং বলেছিল বাইচুংকে, আর তো এই ধরনের ওই ম্যাচেও আমি ম্যানেজার। আমি তখন সব খেলারই ম্যানেজার আমি হতাম, বড় ম্যাচ তো 100%, কারণ লোকের একটা ধারণা ছিল বা সবার যে আমি নাকি ম্যানেজার হলে ম্যাচ জেতে। আমার ট্র্যাক রেকর্ড কিন্তু অসম্ভব ভালো, আমি যত ম্যানেজার হয়েছি এবং আমার সাফল্য ট্র্যাক রেকর্ড কিন্তু অত্যন্ত ভালো। তো সেই জন্য আপনি দেখুন এখনো যে যতদিন ধরে চলছে, যে আইএসএল শুরুর পরেও মনমানেরই সাফল্য। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, যে দেবাশিস দত্তের দেখা সেরা বিদেশি কে? সেরা বিদেশি দেখুন, আমি মজিদকে দেখেছি কিন্তু অত ভালো করে আমি ওকে, তাই জন্য ওকে আমি বাদ রাখছি। আমার চোখে সেরা বিদেশি কলকাতা ময়দানে যদি ধরেন, মানে কলকাতার ক্লাব বা ভারতবর্ষে, আমার মতে সেটা হচ্ছে ব্যারেটো। চিমানা ব্যারেটোর দেখুন, চিমা অত্যন্ত বড় প্লেয়ার, কিন্তু যদি ব্যারেটো চিমার মধ্যে আপনি চয়েস করেন যে আমার একজনকে চাই, আজকে ধরুন আমি 2 গোলে জিতছি, টাফ ম্যাচ, মনমান 1 গোলেই জিতছি, খুব টাফ ম্যাচ, 1 গোল হয়ে গেছে, তখন তো আমার অ্যাটাক দরকার নেই, তখন এসে ডিফেন্স করতে হবে, সেটা চিমা করতো না, যেটা ব্যারেটো করতো। তখন ও ডিফেন্ডারদের সঙ্গে ঝাঁপিয়ে পড়তো যাতে গোলটা না খায়। দেখুন, এরকম তো হতে পারে না যে আপনি 90 মিনিট ডমিনেট করবেন, যে কোনো ম্যাচেই, ছোটো ম্যাচেও আপনি ডমিনেট করতে পারবেন না। তো মোহনবাগান যাতে না হারে, মানে যাতে গোল না খায়, সেই চেষ্টাটা ব্যাপারটাকে একটু সামান্য হলেও আমি চিমার থেকে এগিয়ে রাখবো। আচ্ছা, তোমার জীবনের একটা 11 জনের টিম, কোচ কে হবে? কোচ কে হবে যদি মোহনবাগান হয়? মোহনবাগানের টিম, তুমি তোমার, আমি বলছি যদি মোহনবাগানের টিম মানে কোচিং করাতে হয়, বা মোহনবাগান ইস্ট বেঙ্গল, তাহলে সেটা পিকে ব্যানার্জি। আর যদি মোহনবাগানের ধরুন ইউথ টিম তৈরি করার জন্য হয়, এটা মোহনবাগান সিনিয়র টিম, ইউথ টিম, তাহলে অমল দত্ত, যেখান থেকে প্লেয়ার তুলে আনতে হবে, যেখানে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ আছে, সেটাতে অমল দত্ত।
তো আমার মনে হয় এরাই সেরা। তবে এই সুব্রত ভট্টাচার্য ভালো কোচ। সুভাষ দার সঙ্গে আমি কাজ করেছি, সুভাষবাবুর সাথে খুব অল্প সময়ের জন্যে, কিন্তু আমি চাটুনি কাজ করেছি, করিম বেঞ্চারিফা কাজ করেছি। আমি যাদের সঙ্গে কাজ করেছি তাদের মধ্যে আমি পিকে ব্যানার্জি আমি মনে করি যে স্টারডাম নিয়ে তাতে পিকে ব্যানার্জি অনেক এগিয়ে আছে। এও খুব ভালো কোচ। এই কোচ আমার দেখা অন্যতম সেরা কোচ যদি হয় তাহলে মলিনা, আমাদের যে এখন যে মোহনবাগানের কোচ, হি ইজ অলসো ভেরি গুড কোচ। বাবলু ভট্টাচার্য না মনোরঞ্জন ভট্টাচার্য কি ব্যাপারে? ডিফেন্সে মোহনবাগান ইস্ট বেঙ্গলের জন্য বাবলু ভট্টাচার্য, ইন্ডিয়া টিম হলে মনোরঞ্জন ভট্টাচার্য। তাই? ইন্টারেস্টিং। লাস্ট প্রশ্ন, কলকাতা লিগ মিস করো? কিভাবে চোখ বন্ধ করলে কলকাতা লিগ কি ধরা পড়ে? ময়দানের মানুষ 15,000-25,000 30,000 মানুষ চিৎকার করছে, আর র্যাম্পাটে মিনিমাম 5,000 মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে, ওইটাই মিস করি। থ্যাংক ইউ ভেরি মাচ দেবাশিস আমাদের সঙ্গে কথা বলার জন্য।